আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি রাজশাহী থেকে ঢাকা হয়ে চট্টগ্রামের আলীকদম হয়ে বান্দরবনের আন্ধার মানিক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। তবে অভিজ্ঞতাগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করব। ডিসেম্বরের শেষ সপ্তাহ। হাড় কাঁপানো শীত যাকে বলে তার শহরে তেমন একটা বোঝা না গেলেও বান্দরবনের পাহাড়ি এলাকায় তার আসল রূপ টের পাওয়া যায়। আমাদের ৩৪ জনের বিশাল দলটি তখন আলীকদমের দি দামতুয়া ইন হোটেলে। সকালে আমাদের টিমের সকলেই এই হোটেলে এসে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে গেছে। আমরা ৪ জন একসাথে হোটেলের ডাইনিং হলের দিকে এগোলাম। সেখানে গিয়ে দেখি এলাহি কাণ্ড। আমাদের দলের প্রায় সবাই ইতোমধ্যে হাজির। কেউ গরম পানিতে হাত সেঁকছে, কেউ চায়ের কাপে চুমুক দিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছে। বিকাশদা, আমাদের সবার মধ্যমণি, তার ২ সহকারী রাজু আর মেহেদী হাসানকে নিয়ে নাস্তার তদারকি করছেন। বিকাশদার বয়স ৩০-এর কোঠায়। তার ফিটনেস আর কর্মক্ষমতা যে কোনো তরুণকে হার মানাবে। পাহাড়ের আনাচে কানাচে তার নখদর্পণে। রাজু আর মেহেদী দুজনেই বিকাশদার সহকারী গাইড। তাদের মুখে সবসময় একটা সরল হাসি লেগেই থাকে। বিকাশটা আমাদের দেখে বললেন, এই তো আপনারা এসে গেছেন, তাড়াতাড়ি বসে পড়েন। গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর সবজি আছে। পাহাড়ি রাস্তায় চলতে গেলে ভালো করে খেয়ে নিতে হবে। নাস্তার টেবিলটা ছিল একটা মিলন মেলা। ৩৪ জনের বিশাল দল, বিভিন্ন বয়স আর পেশার মানুষ। কিন্তু এখানে আমরা সবাই এক, সবার উদ্দেশ্য এক, পাহাড় আর নদীর সৌন্দর্য উপভোগ করা। গরম খিচুড়ি প্লেট হাতে পেতেই যেন শরীরে নতুন করে প্রাণ ফিরে এলো। সাথে ধোঁয়া ওঠা আদা চা। আহা, এর চেয়ে সুখ আর কিসে আছে। খাওয়া দাওয়ার পর্ব চলার সাথে সাথে চলছিল আগামী কয়েক ঘন্টার পরিকল্পনা। বিকাশদা আমাদের তৈনখালের যাত্রাপথ সম্পর্কে একটা ধারণা দিচ্ছিলেন। দেখুন, আলীকদম থেকে দুশরি বাজার পর্যন্ত তৈনখালের এই অংশটা অসাধারণ সুন্দর। আমরা প্রায় ৩ ঘন্টার একটা নৌভ্রমণ করব। ২ পাশের দৃশ্য আপনাদের মুগ্ধ করে দেবে। তবে কিছু বিষয় মাথায় রাখতে হবে। নদীতে এখন পানি কম, তাই কিছু জায়গায় হয়তো নৌকা চড়ে আটকে যেতে পারে। তখন আমাদের একটু সাহায্য করতে হতে পারে। তার কথাগুলো আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। এক অজানা রোমাঞ্চে শরীর শিউরে উঠছিল। এই সেই তুইনখাল, যার কথা কেবল বইয়ে পড়েছি আর মানুষের মুখে শুনেছি। আজ আমরা সেই খালের বুকে ভেসে চলব। নাস্তা শেষে সবাই নিজ নিজ রুমে ফিরে গেলাম ব্যাগ গোছাতে। প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পানির বোতল, শুকনো খাবার, ক্যামেরা, পাওয়ার ব্যাংক সবকিছু ছোট ছোট ব্যাগে গুছিয়ে নিলাম। সকাল ৯:৩০টার মধ্যে আমরা সবাই হোটেলের সামনে এসে জড়ো হলাম। এরপর চাঁদের গাড়ি করে রওনা হলাম তৈনখালের উদ্দেশ্যে। আলীকদম বাজার ছাড়িয়ে মিনিট ১০ হাঁটার পরেই আমরা তৈনখালের তীরে এসে পৌঁছালাম। আমাদের জন্য মোট ৫টি বড় আকারের ইঞ্জিন চালিত নৌকা প্রস্তুত রাখা হয়েছিল। নৌকাগুলো দেখি মন ভালো হয়ে গেল। লম্বাটে গড়ন, উপরে রঙিন কাপড়ের ছাউনি। মাঝিরা তখন শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। কেউ নৌকার ইঞ্জিন পরীক্ষা করছে, কেউ বা আমাদের বসার জন্য পাটদানগুলো ঠিকঠাক করে দিচ্ছে। তৈনখালের পানি কাচের মতো স্বচ্ছ। ডিসেম্বরের সকাল বলে পানির স্তর বেশ নিচে নেমে গেছে। নদীর তলদেশের নুড়ি পাথরগুলো পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। খালের ২ পারে সবুজের সমারোহ। দূরে পাহাড়ের সারি কুয়াশার চাদর মুড়ি দিয়ে তখনও যেন ঘুমোচ্ছে। নদীর পানি থেকে একটা শীতল বাষ্প উঠে এসে চারপাশটাকে আরও রহস্যময় করে তুলেছে। বিকাশদের নির্দেশে আমরা একে একে নৌকায় উঠে বসলাম। প্রতি নৌকায় ৬ থেকে ৭ জন যাত্রী আর একজন করে মাঝি। আমি, বাবু ভাই, উসুল আর আলামিন ভাই একই নৌকায় উঠলাম। আমাদের সাথে আরও ২ জন সহযাত্রী আর আমাদের মাঝি, যার নাম ছিল মঙ্গল ত্রিপুরা। মঙ্গলদার বয়স ৫০-এর কাছাকাছি, কিন্তু দেখে বোঝার উপায় নেই। শক্ত সমর্থ শরীর, মুখলা অমায়িক হাসি। এই নদী যেন তার ঘরবাড়ি। ঘড়িতে তখন ঠিক সকাল ১০টা। একে একে ৫টি নৌকার ইঞ্জিন একসাথে গর্জন করে উঠল। সেই শব্দে নদীর শান্ত পরিবেশ মুহূর্তের জন্য কেঁপে উঠল। তারপর নৌকাগুলো ধীরে ধীরে ঘাট ছেড়ে নদীর মূল স্রোতের দিকে এগোতে লাগল। আমাদের যাত্রা শুরু হলো। নৌকা যতই সামনের দিকে এগোচ্ছিল, আলীকদম শহরটা ততই পেছনে মিলিয়ে যাচ্ছিল। দালান কোঠার বদলে জায়গা করে নিচ্ছিল সবুজ পাহাড় আর ঘন জঙ্গল। প্রথম কিছুক্ষণ আমরা সবাই চুপচাপ ছিলাম। চারপাশের অপূর্ব সৌন্দর্য যেন আমাদের বাকরুদ্ধ করে দিয়েছিল।
সূর্যের আলো ততক্ষণে কুয়াশার চাদর ভেদ করে নদীর পানিতে এসে পড়েছে। সেই আলোয় স্বচ্ছ পানি চিকচিক করছে, যেন হাজার হাজার হিরে ছড়িয়ে আছে কেউ। উসুল তার ক্যামেরা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে সামানে ক্লিক করে চলেছে। দোস্ত, এই ভিউটা মিস করিস না, জাস্ট ওয়াও। তার উত্তেজনা দেখে আমাদেরও ভালো লাগছিল। বাবু ভাই একটু দার্শনিক মানুষ। তিনি নদীর পানিতে দিকে তাকিয়ে বললেন, ভাবা যায় এই নদীটা কত বছর ধরে এইভাবে বয়ে চলেছে, কত ইতিহাস, কত মানুষের জীবনের গল্প এর সাথে জড়িয়ে আছে। মাঝি মঙ্গলদা বাবু ভাইয়ের কথা শুনে হাসলেন। ভাঙা ভাঙা বাংলায় বললেন, এই খাল আমাদের জীবন, এর পানি দিয়ে আমাদের চাষ হয়, এর মাছ আমরা খাই। এই খাল আমাদের মা। তার কথাগুলো আমাদের হৃদয় ছুঁয়ে গেল। এই মানুষগুলো প্রকৃতিকে কতটা ভালোবাসে, কতটা সম্মান করে, তা তাদের জীবনযাপন না দেখলে বোঝা যায় না। নৌকা চলার সাথে সাথে দুই পাশের দৃশ্যপট দ্রুত বদলাচ্ছিল। কোথাও উঁচু পাহাড় খাড়াভাবে নেমে এসেছে নদীর কিনারে, আবার কোথাও বিস্তীর্ণ ফসলের মাঠ। মাঝে মাঝে চোখে পড়ছিল ছোট ছোট পাহাড়ি গ্রাম, বাঁশ আর ছনের তৈরি ঘরবাড়ি। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা নদীর তীরে দাঁড়িয়ে আমাদের দিকে হাত নাড়ছিল। আমরাও প্রত্যুত্তরে হাত নাড়ছিলাম। তাদের নির্মল হাসি আমাদের শহরে জীবনের সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। বিকাশ তার অন্য একটি নৌকা থেকে চেঁচিয়ে বললেন, ভাই, ডান দিকে দেখেন, জুম চাষ হচ্ছে। আমরা সেদিকে তাকালাম, দেখলাম পাহাড়ের ঢালে ধাপ কেটে কেটে চাষাবাদ করা হয়েছে। এটাই বিখ্যাত জুম চাষ। এই পদ্ধতিতে পাহাড়ের বন পুড়িয়ে পরিষ্কার করে সেখানে বিভিন্ন ফসল একসাথে বোনা হয়। এটি পাহাড়িদের ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি। বিকাশদা অন্য নৌকা থেকে এর ইতিহাস আর পদ্ধতি নিয়ে বিস্তারিত বলছিলেন। বাতাসটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু সূর্যের মিষ্টি রোদ গায়ে লাগায় আরামই হচ্ছিল। আমরা চারজন নৌকার সামনের দিকে গোল হয়ে বসেছিলাম। সাথে আনা বাদাম আর টিপসের প্যাকেট খোলা হলো। শুরু হলো আমাদের আড্ডা। কলেজ জীবনের স্মৃতি, অফিসের বসের ঝাড়ি, ভবিষ্যৎ পরিকল্পনা, কোনো কিছুই বাদ যাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পরপরই আমাদের আড্ডা থেমে যাচ্ছিল চারপাশের সৌন্দর্যের কাছে হার মেনে। হঠাৎ আলামিন ভাই চেঁচিয়ে উঠলেন, ওই দেখো, পাখি। আমরা তাকিয়ে দেখলাম এক ঝাঁক সাদা বক নদীর কিনারা থেকে উড়ে গেল। তাদের ডানা ঝাপটানোর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পর আরও দেখলাম মাছরাঙা পাখি কিভাবে নিপুণভাবে ছোঁ মেরে পানি থেকে মাছ তুলে নিচ্ছে। এই দৃশ্যগুলো কেবল ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলেই দেখেছি, আস্থা নিজের চোখে দেখছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো রয়। নদীর পানি কোথাও গভীর, আবার কোথাও একেবারেই হাঁটুচল। অগভীর জায়গাগুলোতে আমাদের মাঝি মঙ্গলদা অত্যন্ত দক্ষতার সাথে লগি ব্যবহার করে নৌকাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। মাঝে মাঝে নদীর তলদেশের বড় পাথরের সাথে নৌকার ঘষা লাগা শব্দ হচ্ছিল। একবার একটা চড়ে আমাদের নৌকা প্রায় আটকেই গেছিল। মঙ্গলদা তখন আমাদের কয়েকজনকে একটু নেমে নৌকাটা ঠেলতে বললেন। আমরা সানন্দে রাজি হলাম। হিমশীতল পানিতে পা ডোবানোর অনুভূতিটাও ছিল অসাধারণ। সবার সম্মিলিত চেষ্টায় নৌকা আবার গভীর পানিতে ভেসে উঠল। এই ছোট ছোট অ্যাডভেঞ্চারগুলোই ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলছিল। প্রায় 2 ঘন্টা চলার পর আমরা একটা বাঁকঘুর্তি এক অবিশ্বাস্য দৃশ্যের সম্মুখীন হলাম। নদীর দুই ধারে বিশাল বিশাল পাথর, যেন কোনো শিল্পী যত্ন করে থরে থরে সাজিয়ে রেখেছে। পাথরগুলোর আকার আর গঠন বিচিত্র, কোনোটা হাতির মতো, কোনোটা কুমিরের মতো। আমরা সবাই বিস্ময়ে তাকিয়ে রইলাম। বিকাশদা জানালেন, এই জায়গাটার নাম পাথুরে বাগান। প্রকৃতি তার খেয়ালে এই ভাস্কর্যগুলো তৈরি করেছে। এখানে আমরা কিছুক্ষণ বিরতি নিলাম। নৌকাগুলো তীরে ভিড়িয়ে আমরা পাথরের উপর নেমে ছবি তুলতে শুরু করলাম। বড় বড় পাথরের উপর বসে নদীর স্রোতের শব্দ শুনতে অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল যেন সময় এখানেই থেমে গেছে। পাথরে বাগান থেকে আমাদের নৌকা যখন আবার চলতে শুরু করল, তখন দুপুর গড়িয়ে গেছে। সূর্যের তেজ এখন বেশ বেড়েছে। তবে নদীর উপর দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাসে সেই তেজ গায়ে লাগছে না। আমরা এখন তৈনখালের আরও গভীরে প্রবেশ করেছি। দুই পাশের পাহাড়গুলো এখন আরও উঁচু, জঙ্গল আরও ঘন। সভ্যতা চিহ্ন বলতে গেলে আর কিছুই চোখে পড়ছে না, শুধু আমরা 5টি নৌকা আর অনন্ত সবুজ। মাঝে মাঝে জঙ্গল থেকে ভেসে আসছিল অজানা পাখির ডাক আর ঝিঝি পোকার একটানা শব্দ। এই শব্দগুলো কোনো কোলাহল তৈরি করছিল না, বরং চারপাশের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল। মনে হচ্ছিল যেন আমরা পৃথিবীর আদিম কোনো সময় ফিরে গেছি। আমাদের দলনেতা বিকাশ তাতে নৌকাটি আমাদের নৌকার পাশে নিয়ে এলেন। তিনি ইশারায় উপরের দিকে তাকাতে বললেন। আমরা তাকিয়ে দেখলাম অনেক উঁচুতে একটা বনমরু করে যাচ্ছে। তার রঙিন পালক রোদের আলোয় ঝলমল করছে। বিকাশদা জানালেন, এই জঙ্গলে হরিণ, বনশুকর, এমনকি মাঝে মাঝে ভাল্লুকেরও দেখা মেলে।
তবে তারা সাধারণত দিনের বেলা লোকালয়ের কাছাকাছি আসে না। তার কথা শুনে আমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা কাজ করছিল। যদি কোনো বন্যপ্রাণীর দেখা পেয়ে যাই। বাবুভাই বললেন, আচ্ছা বিকাশদা, এই যে এত দুর্গম এলাকা, এখানে মানুষের চলাচল কেমন? বিকাশদা বলতে শুরু করলেন, আগেই পথ ছিল আরও দুর্গম, এখন তো ইঞ্জিন নৌকা হয়েছে। আগে মানুষকে পায়ে হেঁটে আবার সাম্পানে করে যাতায়াত করতে হতো। দুশরি বাজার এই অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বাজার। আশেপাশের অনেকগুলো পাড়া বা গ্রামের মানুষ এই বাজারেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা করে। আপনারা যে পথে যাচ্ছেন এটাই তাদের যোগাযোগের প্রধান মাধ্যম। তার কথা শুনতে শুনতে আমরা আরও মনোযোগ দিয়ে দেখছিলাম। সত্যি, এই নদীকে কেন্দ্র করে এখানকার জীবন আবর্তিত হচ্ছে। দুপুর 1:30 নাগাদ সবার পেটে ছুঁচোয় ডন মারতে শুরু করল। বিকাশদা আগেই বলে রেখেছিলেন, দুপুরের খাবারের ব্যবস্থা নৌকার মধ্যেই হবে। তার সহকারী রাজু আর মেহেদি হাসান অন্য একটি নৌকা থেকে খাবারের প্যাকেটগুলো আমাদের নৌকায় বাড়িয়ে দিল। মেনু খুব সাধারণ শুকনো খাবার। খাওয়া দাওয়ার পর একটা আয়ুষী ভাব চলে এলো সবার মধ্যে। কেউ কেউ নৌকার ছাউনির নিচে গায়ে এলিয়ে দিল, কেউ বা হেডফোনে গান শুনতে লাগল। আমি নৌকার গলুয়ে বেরিয়ে গেলাম। এটা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। নদীর বাঁক ঘুরতেই আমরা দেখলাম নদীর তীরে একটা ছোট্ট বাজার বসেছে। কয়েকটি নৌকা সেখানে ভিড়ানো, কিছু মানুষজন কেনাকাটা করছে। মঙ্গলদা জানালেন এটা একটা সাপ্তাহিক হাট। দূরদূরান্তের পাড়া থেকে মানুষ এখানে আসে তাদের জিনিসপত্র বিক্রি করতে আর প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে যেতে। এই ছোট ছোট হাটগুলোই পাহাড়ি অঞ্চলের অর্থনীতির চালিকা শক্তি। কিছু দূর এগোতেই নদীর প্রশস্ততা আবার বাড়তে শুরু করল। দূরে আবছাভাবে দুশ্রী বাজারের জেটি দেখা যাচ্ছে। আমাদের দীর্ঘ 6 ঘণ্টার নৌভ্রমণ প্রায় শেষের দিকে। সবার মধ্যে একটা মিশ্র অনুভূতি কাজ করছিল। একদিকে গন্তব্যে পৌঁছানোর আনন্দ, অন্যদিকে এই অসাধারণ সুন্দর যাত্রাটা শেষ হয়ে যাওয়ার দুঃখ। উসুল তার ক্যামেরাটা ব্যাগে ভরতে ভরতে বলল, ইস, যাত্রাটা যদি আরও কিছুক্ষণ চলত। আমি বললাম, প্রত্যেকটা সুন্দর জিনিসেরই একটা শেষ আছে, এটাই নিয়ম। বাবুভাই বললেন, এই স্মৃতিগুলোই তো থেকে যাবে, আমরা আবার আসব, অন্য কোনো পথে, অন্য কোনো নদীতে। শেষ বিকেলের নরম আলোয় দুশ্রী বাজারকে ছবির মতো সুন্দর লাগছিল। নদীর তীরে একটা বড় জেটি, তার পাশে বেশ কয়েকটি দোকানপাট। বাজারের কোলাহল দূর থেকেই শোনা যাচ্ছে। আমাদের নৌকাগুলো ধীরে ধীরে জেটির দিকে এগিয়ে চলল। ইঞ্জিনের শব্দ কমতে আসতেই আবার সেই নিস্তব্ধতা ফিরে এলো, যা এতক্ষণ আমাদের সঙ্গী ছিল। বিকেল 4টের ঠিক 10 মিনিট আগে আমাদের প্রথম নৌকাটি দুশ্রী বাজারের ঘাটে ভিড়ল। একে একে বাকি নৌকাগুলো চলে এলো। আমরা সবাই সাবধানে নৌকা থেকে নামলাম। দীর্ঘক্ষণ নৌকায় বসে থাকার কারণে পা দুটো একটু অবশ হয়ে গিয়েছিল। মাটিতে পা রাখার পর মনে হল যেন নতুন করে জীবন পেলাম। আমরা সবাই জেটির উপর দাঁড়িয়ে আছি। পেছনে ফেলে এসেছি তৈন খালের অসাধারণ এক যাত্রাপথ। সামনে দুশ্রী বাজারের ব্যস্ততা। আমাদের 34 জনের দলের সবার মুখে ক্লান্তি আর আনন্দের এক অদ্ভুত সংমিশ্রণ। আমরা একে অপরের দিকে তাকিয়ে হাসছি। আমরা পেরেছি, আমরা নিরাপদে আমাদের গন্তব্যে পৌঁছেছি। বিকাশদা সবার খোঁজ খবর নিলেন। আমাদের মালপত্র নৌকা থেকে নামানো হলো। আজ রাত আমরা দুশ্রী বাজারের কাছেই হাজিরাম পাড়ায় থাকব। সেখান থেকে আগামীকাল আমাদের নতুন অভিযান শুরু হবে, হয়তো আরও দুর্গম কোনো পথে, নতুন কোনো ঝর্ণা বা পাহাড়ের চূড়ার দিকে। সূর্য তখন পশ্চিমের পাহাড়ে ঢলে পড়ছে। পুরো আকাশটা সিঁদুরে রঙে ছেয়ে গেছে। তৈন খালের পানিতে সেই রঙের প্রতিচ্ছবি। আমি শেষবারের মতো ফিরে তাকালাম নদীটার দিকে, যে নদীটা গত 6 ঘণ্টা ধরে আমাদের তার বুকে আগলে রেখেছিল। মনে মনে তাকে ধন্যবাদ জানালাম এই অসাধারণ অভিজ্ঞতার জন্য। এই যাত্রা শুধু একটা ভ্রমণ ছিল না, এটা ছিল নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা, প্রকৃতির সাথে একাত্ম হওয়ার যাত্রা। এই স্মৃতি আমার মনের গভীরে অম্লীন হয়ে থাকবে আজীবন।